আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়, রায়ের প্রতিক্রিয়ায় টুইট বার্তায় তারেক রহমান। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন, ঐতিহাসিক দলিল বললেন প্রধান উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে, অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। বিষয়টি অগ্রহণযোগ্য। এবং সরকারি কোনো অফিসের সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ আদান প্রদান হয় রেজিস্ট্রি অফিসে, জানালো জনপ্রশাসন সংস্কার কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গে টুইট বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানান, বিএনপি গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আস্থা ও আদর্শকে ধারণ করে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন, আর এর মাধ্যমেই আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান আরো বলেন, সত্যের সৌন্দর্য হলো অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। অবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। তিনি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে হবে ঐক্যবদ্ধ হয়ে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করা হয়েছিল, যা উচ্চ আদালতের রায়ে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই রায়ে স্বস্তি প্রকাশ করে বলেন, আইনি মোকাবেলা করে উচ্চ আদালত থেকে তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এই রায়ে প্রমাণিত হল, তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। রায়ের প্রতিক্রিয়ায় নেতারা বলেন, এই মামলার সব আসামি খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে, সাজানো মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, নিজ স্বার্থ উদ্ধারে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দুটা কথা বলবো। প্রথম হলো, জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ন্যায় বিচার পায়নি, যার প্রমাণ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার এ রায়। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। পলাতক শেখ হাসিনা সেখানে বসে সব কলকাঠি নাড়ছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে, এবার দেশের মানুষ তা মেনে নেবে না। তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। অন্যদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দিয়েছিল। বিএনপি দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছে, তা উচ্চ আদালতের এ রায়ে প্রতিফলিত হয়েছে। যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ভারত স্বৈরাচার হাসিনার পতন হজম করতে পারেনি, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করেছিল দুদক। এ সময় মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, তাই আদালত খালাস দিয়েছেন। এর আগে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এই মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। 111 এর সময় যে -2 এবং বিরাজনীতিকরণের ঘোষিত নীতির অংশ হিসাবে এটা করেছে। আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে এবং তা এখন পর্যন্ত আমরা কিন্তু হয়রানি আমরা শিকার হয়েছি। বিগত যে স্বৈরাচার সরকার তারাও এই সুযোগগুলো নিয়েছে। যে এই মামলাগুলো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল অরক্ষণীয় বিষয়বস্তু নিয়ে, অগ্রহণযোগ্য তথ্য নিয়ে, সেটা এখানে প্রমাণ করতেছে। একবার একই বিষয় নিয়ে একটা মামলা মানি লন্ডারিং, আবার একই বিষয়বস্তু নিয়ে সম্পদের মামলা। এই যে দীর্ঘ সময়ে নিগৃহীত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, আমি আইনজীবী হিসাবেও বলবো ওই প্রক্রিয়া যারা যারা জড়িত আছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। শেখ হাসিনার শাসনামলের গত ১.৫ দশকে বছরে দেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। ভয়াবহ এই তথ্য উঠে এসেছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করেছে কমিটি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা আওয়ামী লীগ প্রকাশ্যে লুট করেছে, অথচ স্বৈরাচারের ভয়ে বেশিরভাগ অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো তা দেখেও নীরব ছিল। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। অর্থনীতির উপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি রোববার প্রতিবেদন জমা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, শেখ হাসিনার শাসনামলের আর্থিক খাতে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের যে চিত্র পাওয়া গেছে তা আঁতকে ওঠার মতো। অর্থনীতির এই পরিস্থিতি আসার মূল কারণটা কি, এবং সেই কারণ খুঁজতে গিয়ে প্রথম যেটা বের হয়েছে সেটা হচ্ছে যে তথ্য উপাত্ত, বিশেষ করে প্রবৃদ্ধির হার, বিনিয়োগের হার, কর আহরণ ইত্যাদি তথ্য উপাত্তের ভিতরে যথেষ্ট গাফিলতি, কৃত্রিমতা এবং অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে সৃষ্টি করা হয়েছে। শ্বেতপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। আওয়ামী লীগ যেভাবে মানুষের টাকা লুটপাট করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ, কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না, আমরা চোখ কেন হারিয়ে গেছি। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল বিষয়ের পাঠ্যকে করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিজির ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, দেশটির গণমাধ্যম বাংলাদেশের গণ অভ্যুত্থানে খুশি নয়, যা খুবই অগ্রহণযোগ্য। ভারতের গণমাধ্যমের এমন ভূমিকা দুদেশের কারোর জন্য সুখকর নয় বলেও মনে করেন এই উপদেষ্টা।
তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর পুলিশ নীরব ছিল, শিক্ষার্থীরা ট্রাফিক সামাল দেয়, মহল্লায় পাহারাও দিয়েছিল। ধীরে ধীরে সেই পরিস্থিতি কেটে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। And we have a real serious problem. The media, particularly in India, have been very unhappy, I would say, with the revolution that has taken place, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. Then the Taliban type of government is coming into being, etc., etc. পাচার হওয়া টাকা ফেরত আনতে 10 ডিসেম্বর থেকে FBI সহ বিভিন্ন বিদেশি সংস্থার সাথে বৈঠক শুরু করবে সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন। পতিত সরকারের সময় টাকা পাচারে যে তথ্য শ্বেতপত্রে প্রকাশ হয়েছে তা ভয়াবহ মন্তব্য করে তিনি বলেন, আর্থিক খাতের প্রতিটি অপরাধের বিচার করবে সরকার। ডক্টর 10 ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কিভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কিভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটি গুলোর একটা, যেটা গত 1.5 দশক দেশে বিরোধী মত দমিয়ে রাখা হলেও মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে প্রতিষ্ঠানটির প্রশংসা করেন বিশিষ্টজনরা। তারা বলেন, স্বৈরাচারের পতন হলেও দায়িত্বশীল ভূমিকায় যারা এসেছেন তাদের অনেকেই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি। সিপিডি 30 বছরের পথ চলা বিষয়ক এই অনুষ্ঠানে ভিডিও বার্তায় ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় আগামীতেও সিপিডিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারফুল আলমের রিপোর্ট। 90 পরবর্তী দেশের রাজনীতি যখন কোণঠাসা, ঠিক তখনই বস্তুনিষ্ঠ গবেষণায় সেন্টার ফর পলিসি ডায়ালগ হয়ে ওঠে মুক্ত আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম। 30 বছরের পথ চলায় সেই গল্পই তুলে ধরে প্রতিষ্ঠানটি। বিশিষ্টজনদের মতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি। তাদের অভিযোগ, বিগত সরকার মুক্ত আলোচনার সব দরজাই বন্ধ করে দিয়েছিল। আমাদের দেশে যাতে আসলে এরকম একটা গণতান্ত্রিক আবহাওয়া থাকে যেখানে আসলে আমরা বহুমতের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি। বহুমতের প্রকাশের জন্য এখন আমি নানান রকম রিস্ক দেখি। অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী সরকার। তবে স্বৈরাচার পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনো পরিবর্তন আসেনি বলে মনে করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য, এই ধরনের চিন্তা করা হবে না, কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই। এই সময় ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। আলোচনায় গবেষণাধর্মী প্রতিষ্ঠানটির 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। রহমান সোবান স্যারদের মতো যারা আমাদের আগে পথ দেখিয়ে গেছেন। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ আদান প্রদান হয় রেজিস্ট্রি অফিসে। দুর্নীতির আখড়া ভূমি অফিস। সরকারি কোনো অফিসের সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ। সারা দেশের এমন তথ্য পেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
এর থেকে পরিত্রাণ পেতে ঢেলে সাজানোর সুপারিশ করবে তারা। জনপ্রশাসন সচিব জানান, বিসিএস এ ক্যাডার শব্দ বাদ দেওয়া হবে, নাম পরিবর্তন করা হতে পারে জেলা প্রশাসকের। সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি সেবা পেতে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের, বিশেষ করে পাসপোর্ট, ভূমি ও রেজিস্ট্রি অফিসে অনিয়মের শেষ নেই। সরকার পরিবর্তনেও অবস্থার পরিবর্তন হয়নি, শুধু ঘুষ নেয়ার ধরন পাল্টেছে বলে তথ্য পেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা? তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা, এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। এই জায়গায় নিচ্ছে তো বটে, দিচ্ছে এবং নিচ্ছে, এবং আগে বরং এটাই বলে আগের ছাড়ের চেয়ে আপনি কম নিচ্ছেন। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। সরকারি চাকরিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের একচ্ছত্র আধিপত্য কমানোর পক্ষে সংস্কার কমিশন। ডেপুটি কমিশনার বা ডিসিদের নাম জেলা প্রশাসক না রাখার প্রস্তাব করা হবে। জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি, এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। জনপ্রশাসনের এই সংস্কার কমিশনের যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার, লাইক দিস। আমরা বলি কাক কাকের মাংস খায় না, আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। আমলাতন্ত্রের জাল ভেঙে ফেলার সুপারিশ করবে সংস্কার কমিশন। সরকারি চাকরিজীবীরা যাতে রাজনৈতিক পক্ষ নিতে না পারে সে ব্যবস্থা রাখা হবে। পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। 1 মাসের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দেবে কমিশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড ও মাল্টি ট্রেডিং লিমিটেডকে সম্মাননা প্রদান করেছে বন্দর কর্তৃপক্ষ। দুপুরে বন্দর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে মংলা বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান, টগি শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেডের হেড অব অপারেশন ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। মোহাম্মদ মাহবুবুল আলম জানান, টানা দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জনের সাফল্য ধরে রাখতে চান তারা। এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কাজী আবেদ হোসেন, ডক্টর AKM আনিসুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তহিদুর আরিফ, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডের ম্যানেজার KM রিয়াজুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নতুন করে 19,000-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, গত 21 নভেম্বর থেকে চলা এই অভিযানে 11,268 জনকে আবাসন আইন ভঙ্গ, 4,773 জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং 2,983 জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড ও 10 লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিবৃতিতে। গত সপ্তাহে একই আইনে 19,696 জন প্রবাসীকে গ্রেপ্তার করে সৌদি সরকার। সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সহসভাপতি শেখ জাকির হোসেনের বাবা শেখ জাফর আহমেদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেদ্দা লাসানি রেস্টুরেন্টে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব ও সাইফুল ইসলাম মঞ্জু ছাড়াও এতে বক্তব্য রাখেন AKM শাহজাহান সিরাজি, কেফায়েতুল্লাহ চৌধুরী, ওমর ফারুক চৌধুরী সহ জেদ্দার বিশিষ্টজনেরা।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মোনাজাত করা হয়। এবারে পার্ট এক্স খেলার খবর। ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 6 রানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। পাকিস্তানের মুলতানে টস হেরে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 244 রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচ সেরা মোহাম্মদ সালমান 97 রান করে আউট হন। 81 রান করেন আরিফ হোসেন। জবাবে চন্দনার 54 বলে 86 রানে জয়ের পথে ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 9 উইকেটে 238 রানে থামে তাদের ইনিংস। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে পাচার পেয়েছে $16 বিলিয়ন। ঐতিহাসিক দলিল বললেন প্রধান উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে। অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার, বিষয়টি অগ্রহণযোগ্য। এবং সরকারি কোনো অফিসের সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ আদান প্রদান হয় রেজিস্ট্রি অফিসে, জানালো জনপ্রশাসন সংস্কার কমিশন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।